বন্ধুরা, আজকে আবারও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইপিএফ সংক্রান্ত যে কেসটা চলছিল সেটা। তার জন্য আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যে অলোক বাবুকে। অলোক দা, আপনাকে স্বাগত আমার চ্যানেলে। হ্যাঁ, ধন্যবাদ। নমস্কার। অলোক দা, এই যে ইপিএফ কেসটা এখন তো পুরো সে মনে হচ্ছে হিমঘরে ঢুকে গিয়েছে। কি ব্যাপার একটু বলুন না। ভালো কথা বলেছেন, হিমঘরে ঢুকে গেছে। যাই হোক, সকলকে আমি ওই আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিষয় হচ্ছে, হিমঘরে ঢোকেনি, কোর্টের কিছু নিয়ম থাকে আদালতে। আপনি জানেন যে এই ইপিএফ কেসটাই মনে হয় একটা যুগান্তকারী মাইলস্টোন তৈরি করতে চলেছে। এবং যে পথ অতিক্রম করছে, পথটা মসৃণ নয়, মসৃণ ছিল না। 2017 সালে এই কেসটা প্রথম ফাইল হয়, আমাদের যে কেসটা। ইপিএফ এর মূল কেস যেটা, সেটা তো নিশ্চয়ই জানেন, 15 সালে যেটা ইমপ্লিমেন্ট হয়েছে আমাদের 15 হুম। অক্টোবর থেকে, সেটা একটা পুরোনো কেস ছিল, ইন্দ্রনীল ভট্টাচার্যের করা। কিন্তু আমাদের যে কেসটা, আমরা এটা 2017 সালে ফাইল করেছিলাম। কেন করেছিলাম এটা বুঝতে হবে। এটা বুঝতে হবে, আপনি সরকারি তৎপরতায় বলুন, দপ্তরের কথা বলুন, বা পার্শ্ব শিক্ষকদের আন্দোলন, দাবি দেওয়ার ভিত্তি, সবকিছু দিয়ে দেখবেন পুরোটাই যেটা হয় সেটা হচ্ছে বর্তমান নিয়ে। অর্থাৎ যারা কর্মরত, তাদের দাবি পূরণ, তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের অতীত নিয়ে, তাদের সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু যারা এই কাজ থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ অবসর গ্রহণ করেছে, তাদের জন্য কিন্তু কোনো ভাবনা চিন্তা নেই। যারা হয়তো দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন, তাদের জন্য ইপিএফ এর থেকে কিছু, অল্প কিছু হলেও কিছু তাদের সুরাহার ব্যবস্থা আছে। কিন্তু যারা মানে অবসর নিয়েছেন, তাদের কিন্তু পরিস্থিতি সত্যিই খারাপ। বিশেষ করে যারা 25-এর, মানে 10 বছরই ধরি আমি, যদি 25-এর অক্টোবর অব্দি যারা রিটায়ারমেন্ট করবেন, তাদের জন্য কিন্তু কিছু নেই। শুধুমাত্র ওই যা যেটুকু টাকা ইপিএফ এ তার জমবে, আর যেটা দেশে এক্সগ্রেসিয়া হিসাবে পাবে, এর বাইরে কিন্তু তার জন্য আর কিছু নেই। এই জায়গাটাতেই আমরা কিন্তু এবং সেটা করার জায়গা নেই, মানে নেইও, বিকল্পও নেই। আমরা অনেক ভাবনা চিন্তা করে দেখেছি, অনেকের মতামত নেওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন দপ্তর টপ্তর কথা বলেও দেখেছি যে আমাদের মতো সেক্টরের কর্মীদের এই জায়গাটা নেই। সেইখানেই কিন্তু ভাবনা চিন্তা করে 2017 সালে আমরা ব্যাকলগের কেসটা করেছিলাম। এইটাকে বুঝতে হবে কেন ব্যাকলগ। ব্যাকলগ মিনস নিয়োগের দিন থেকে ইপিএফ প্রদান। তাহলে নিয়োগের দিন থেকে যদি ইপিএফ প্রদান হয়, তাহলে নো ডাউট এটা বলা যেতে পারে এই রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক, তারা কিন্তু ইপিএফ এর ব্যাকলগ যদি পায়, তাহলে পেনশনের আওতায় আসবে। কারণ ইপিএফ এর একটা নিয়ম হচ্ছে, ন্যূনতম 9 বছর 6 মাস তাকে তার ইপিএফ এর যে প্রিমিয়াম সেটা জমা দিতে হবে, অর্থাৎ চাকরিরত থাকতে হবে। তাহলে আমাদের রাজ্যে যেহেতু 15 অক্টোবরে চালু হয়েছে, 25-এর অক্টোবর আগে বা মানে 6 মাসে এদিক ওদিক কিছু পাচ্ছে না। কিন্তু যদি ব্যাকলগ পায়, অর্থাৎ 2004 বা 2006 সাথে নিয়োগ, যারা 8 অব্দিও যাদের নিয়োগ, তাহলে কিন্তু তারা অবশ্যই 18-এর পর মানে পেতে পেতে থাকবে, সবাই পাবে। সেই জায়গাটাতে দাঁড়িয়েই কিন্তু আমরা ইপিএফ এর ব্যাকলগের কেস করেছিলাম। দীর্ঘ পথ অতিক্রম করেছে, এবং সে পথ গোপন ছিল। সে পথটা আমাদের সংগঠন, রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির 11 জন সদস্য, 11 জন যারা ব্যক্তিগত নামে এই কেসটা করেছিল, তারা তাদের পকেটের পয়সা দিয়ে কেসটাকে চালিয়েছে। কতদিন পর্যন্ত? 22 পর্যন্ত। এই 22 সাল পর্যন্ত যে চালানোতে তাদের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু খুব মানে যে ফলাফলগুলো, সেগুলো কিন্তু খুব সামান্য নয়। তারা সিঙ্গেল বেঞ্চ জিতেছে, ডিভিশন বেঞ্চ জিতেছে, আপিল মামলা থেকে অতিক্রম করেছে, অনেক কিছু অতিক্রম করা, কন্টেম্পট জিতেছে। তারপরে কিন্তু কেসটা সম্ভাবনা তৈরি হয় যে সুপ্রিম কোর্ট যেতে পারে। সেই সময় কিন্তু এটাকে সার্বজনিক করা হয়, সর্বসমক্ষে নিয়ে আসা হয়। কারণ এই 11 জন বা সংগঠন, এদের পক্ষে সেই সুপ্রিম কোর্টের খরচ চালানোর আর সম্ভব আমাদের পক্ষে ছিল না। আপনারা সেটা জানেন। আপনি সেই পরে আমরা সুপ্রিম কোর্টে কেস যাই। সুপ্রিম কোর্টে আমরা খুব দ্রুত, অ্যাকচুয়াল যদি দেখা যায় তাহলে একটা হিয়ারিং, ফাইনাল হিয়ারিং, কিন্তু তার আগে আরো দুটো ছোট ছোট হিয়ারিং হয়েছিল। মোট 3টে হিয়ারিং এর মধ্যে দিয়ে কিন্তু আমরা 1 মাসের মধ্যেই কেসটাকে জিতে, মানে একদম রাজ্য সরকারের যে এসএলপি সেটা নাকচ হয়ে যায়, দিয়ে সেটাকে কিন্তু আমরা আবার ফিরিয়ে আনি, এবং কন্টেম্প কেসটা চলতে থাকে। এই সময়, ঠিক এই সময়ই দপ্তরের পক্ষ থেকে একটা গোপন বোঝাপড়া বলতে পারেন, যে কেন্দ্র সরকারের যে সমদপ্তর আছে, সেই সমদপ্তরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তারা এক্সামশনটা পেয়ে যায়।
নিয়ে আসে, যে এক্সামশন যদিও দিতে পারে না, ইলিগাল, সেখানে আমরা সিঙ্গেল বেঞ্চে কেস করি। কেসটা আমরা জিতেছি, আপনি নিজেও জানেন, রাজা বসু রায়চৌধুরীর এজলাসে। আপনি সম্ভবত যদি ফাইনাল জাজমেন্ট হয় সেই খবরও আপনি আপনার চ্যানেলে প্রকাশও করেছেন। জেতার পর তবুও দপ্তরের পক্ষে কিন্তু থামেনি। রাজা বসু রায়চৌধুরী তার রায়ে সমস্ত বিষয়কে উল্লেখ করে এক জায়গায় কিন্তু তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে এটা এক্সামশন কোনো মতেই দিতে পারে না, এদেরকে ইপিএফ ব্যাকলগ দিতেই হবে। তারপরেও কিন্তু দপ্তরের পক্ষ থেকে সেটা ডিভিশন বেঞ্চে পুট আপ করা হয়েছে। যে এজলাসে ছিল সেই এজলাসের বিচারক কিছুদিনের জন্য বাইরে ছিলেন, এই মুহূর্তেও তিনি এজলাসে নেই, এবং এটা প্রধান বিচারপতির এতে দেওয়া হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি এটাকে অতটা এমার্জেন্সি ভেবে শুনানির জায়গায় রাখেননি। আর এখন নির্বাচন এসছে, আমরা তথাপি বিভিন্ন এজলাসে মেনশন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আবার একটা বিষয় থাকে, দেখবেন এতদিনের আদালতে যাওয়া আসার এতে আমরা কিন্তু একটা জিনিস বুঝেছি, যে শুধুমাত্র যে কেসের মেরিট থাকলেই হয় না, মেন্টালিটি অফ জাজ একটা বিষয় থাকে, অনেকের অনেক বিষয় থাকে। সেই জায়গায় আমরা যেটা মনে করেছি, অনেক জাজের পক্ষে কেস খুব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয়, অনেক দেরি হয়, অনেক বিভিন্ন রকম বিষয়গুলোকে ভাবনা চিন্তা করে, কিন্তু যেহেতু আমরা এতটা পথ অতিক্রম করেছি এবং এই কেসটার সঙ্গে আপামর পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ জড়িয়ে আছে, এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক বা এসএসএম কর্মীদের নয়, এর সঙ্গে আরো বৃহত্তর মানুষের জীবন জড়িয়ে আছে, এবং সর্বভারতীয় স্তরে এটা একটা বিরাট জায়গা তৈরি করবে, একটা মাইলস্টোন হবে। সেজন্য কিন্তু একটু একটু ধীরে চলা হচ্ছে। আর যেহেতু এটা এখন ইলেকশনের মধ্যে আছে, তথাপি আমরা এপ্রিলে আশা করছি অবশ্যই ডিভিশন বেঞ্চের শুনানি হবে, এবং আমরা একটা থেকে দুটো সিঙ্গেল এর মধ্যে দিয়ে আশা করা যায় যে আমরা জাজমেন্ট পেয়ে যাব। এবং আমাদের আরো একটা আশঙ্কা, হয়তো মেবি এই কেসটার পরবর্তীতে হয়তো সুপ্রিম কোর্টেও যেতে হতে পারে। তাই লড়াইটা হয়তো আরেকটু চলবে, এই ধৈর্য রাখতে হবে। আমি এটাই বলবো যে এসএসএমএস করে এ করে অত বিরক্ত করলে হবে না, আমরা বারংবার বার্তা দিই। আর যদি ইপিএফ এর কেসটা যেহেতু আমরা করেছি, এর খবরাখবর আমরা জানি, তাই আমাদের অফিসিয়াল পেজ, যেটা রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পেজ, সেখানে নজর রাখলেই সবাই জানতে পারবে। অহেতুক ইউটিউবে কমেন্টার কয়েকজনকে আপনি বলছেন বলে না, আমি নিজেও লক্ষ্য করি, দু একজন আছে এদের অভ্যাস, কখন কোন জায়গায় কি বলতে হয় জানে সবকিছু, সব খবরই রাখে, সব শুধুমাত্র বিরক্ত করার জন্য এগুলো করে দেয়, এবং যারা হেল্পের হাত বাড়ায়নি। তার কারণ জানেন, যে আপামর যারা পার্শ্ব শিক্ষক কিন্তু এতে সাহায্যের হাত বাড়ায়নি, মাত্র 4200 জন মতো আমাদেরকে ইপিএফ কেসে অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। অবশ্য কৃতজ্ঞ যারা সাহায্য করেননি তাদের কাছেও, কারণ তাদের জন্যই আমরা, তাদের যাতে ইমপ্লিমেন্ট হয় তাদের জন্যই আমরা আরো সক্রিয়ভাবে লড়াই করছি, জেদ বসায় রেখে। আর আমাদের যেসব বন্ধুরা, যেসব সহকর্মীরা, আমাদের সিনিয়ররা এই কাজ থেকে কর্মচ্যুত হয়েছেন, যারা অবসর নিয়েছেন, তাদেরও যাতে কিছু না কিছু আমরা পাইয়ে দিতে পারি, সেই জায়গাটার জন্য আমরা লড়াই করছি। তাই আমি আরো একবার বলবো, নিশ্চিন্ত থাকতে পারেন, ইপিএফ ব্যাকলগ সকলেই পাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই সময়টা কতদিন এটা আমি আপনাকে বলতে পারবো না, তবে পাবে অবশ্যই, এবং খুব দ্রুততার সঙ্গে ডিভিশন বেঞ্চের কেসটা শুরু হবে, এটুকু আপনাকে আমি বলতে পারি। আপনি বলতে চাইছেন যে যদি এই ব্যাকলগটা চালু হয়, তাহলে যারা রিটায়ার করেছেন তারাও পেনশন পাবেন, তাই তো? হ্যাঁ, আমি যদি নাই অবশ্যই পাবেন। আচ্ছা, আর একটা কথা, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি একটু আগে বললেন যে এক্সামশন, এই এক্সামশন বিষয়টা একটুখানি বুঝিয়ে বলুন, কারণ আমরা তো কোর্টের লোক নই, ঠিক বলেছেন। বুঝি না। এক্সামশন শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে অব্যাহতি। অব্যাহতিটা কি? অব্যাহতি হচ্ছে, দেখুন, এই ইপিএফ এর বিষয়টাও একটু জটিল বলতে পারেন। ইপিএফটা প্রদান করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এবং তার সঙ্গে জড়িয়ে থাকে শ্রম দপ্তরের ব্যাপারটা, ডিপার্টমেন্ট অফ লেবার ডিপার্টমেন্ট। এবার আমাদের যে দপ্তর সর্বশিক্ষা, আমরা সর্বশিক্ষার কর্মী। আর ইপিএফ এর নিয়ম হচ্ছে, কোন দপ্তরে, সরকারি হোক বা বেসরকারি হোক, 10 জনের অধিক কাজ করলে সেই দপ্তরের কর্মীদেরকে ইপিএফ এর আওতায় আনতে হয়। ইপিএফটা কেমন? আপনি আপনার বেতনের 12% কাটাবেন, আপনার যিনি কর্তৃপক্ষ, যিনি আপনাকে নিয়োগ করেছেন, সরকারি বেসরকারি যে দপ্তরই হোক না কেন, সে
সমপরিমাণ টাকা আপনার টাকার সঙ্গে যোগ করবে। এবার এই সমপরিমাণ টাকাটা একটা ডিভাইডেড হয়, ভাগ হয়, কিছুটা সেভিংসে যায় আর কিছুটা পেনশন ফান্ডে যায়। এর মধ্যে ইন্স্যুরেন্স আছে, যেমন আপনি জানেন যে যারা মৃত, যারা মারা গেছেন, তারা একটা বেনিফিট পেয়ে থাকে ইপিএফ এর থেকে, যেমন একটা মানে থোক টাকা পায়, একটা পেনশন চালু হয় তার পরিবারের, যিনি নমিনি থাকেন, বাড়ির পরিবারের যে সন্তানরা অবিবাহিত বা একটা অবশ্য বয়স অব্দি একটা বিষয় থাকে, তারাও কিছু টাকা পেয়ে থাকেন সেইটা। এবার আমাদের রাজ্যে যেহেতু আমাদের নিয়োগ হয়েছিল যে সময়, সেই সময় একটা অন্য সরকার ছিল, অর্থাৎ বিগত বাম সরকার ছিল। পরবর্তীকালে 2011 সালে এই সরকার পরিবর্তন হয়, বর্তমানে তৃণমূল সরকার আছে। ইপিএফ এর কেসটা যখন ইমপ্লিমেন্ট হলো 2015 অক্টোবর থেকে এরা চালু করেছিল, সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে তারা মোটামুটি আমাদের যে নিয়োগের সময় থেকে এই সময়ের অংশটুকু তারা দেয়নি। এটা হতে পারে যেহেতু তারা ছিল না, তারা যখন এসছে রায় পেয়েছে তাই করে দিয়েছে। কিন্তু লেবার ডিপার্টমেন্ট যে অর্ডার করেছিল ইপিএফ ইমপ্লিমেন্ট করার জন্য, সেটা কিন্তু নিয়োগের সময় থেকে করতে বলেছে, কিন্তু এরা করেনি। এখন যখন এই কেসটা চলছে ব্যাকলগের, সেক্ষেত্রে এরা ওই একটা কজ দেখাচ্ছে, যেহেতু ওই সময়টা আমরা ছিলাম না, বা সর্বশিক্ষা একটা কি বলবো এনজিও, একটা মানে লাভহীন এনজিও, যাদের কোনো লাভ নেই, ইনকাম নেই, তাই তারা ওই অংশটা নেবে না, তাই ওই অংশটার তারা অব্যাহতি চেয়েছিল। এবং এখানে আরো একটা ব্যাপার আছে, আপনি জানেন আমাদের যেহেতু যে প্রদেয় টাকা আমাদেরকে যেটাই দেওয়া হয়, সেটার কিন্তু একটা পার্সেন্টেজ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে ভাগ থাকে। শুরুর দিকে যেটা 90-10% ছিল, 85-15 ছিল, 70-30, এইভাবে বর্তমানে যে অংশটা সেটা হচ্ছে 60-40। তাহলে রাজ্য যে টাকাটা দেবে, মানে থোক টাকাটা দেবে, তার 60% কেন্দ্রের কাছে তারা কিন্তু দাবি করেছিল। কিন্তু এটার ক্ষেত্রেও আবার ব্যাপার আছে, বহু আগে যখন ইপিএফ নিয়ে প্রথম আলোচনা শুরু হয় বাম আমলে, তখনই কেন্দ্রের কাছে কিন্তু ওই সময়ের যে দপ্তরের ইয়েরা, তারা আধিকারিকরা কেন্দ্র সরকারের কাছে এরকম একটা চেয়েছিল, কিন্তু কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছিল এই বিষয়টা পুরোটাই ঠিক করবে রাজ্য, অর্থাৎ টাকার ব্যাপারটা যা হবে সেইটা দেবে। কিন্তু তখন তারা যেহেতু সেটা করেনি, এই মুহূর্তের ব্যাকলগের যে টাকাটা, তারও দায়িত্ব কিন্তু কেন্দ্র নেবে না। এইটা হচ্ছে বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানে শ্রম দপ্তর অন্যায়ভাবে, যার এর বিরুদ্ধে এই দেওয়ার অধিকারই নেই, সে কিন্তু এক্সামশনটা, অর্থাৎ অব্যাহতিটা, যে ব্যাকলগ তোমাকে দিতে হবে না, দিতে পারবে না সর্বশিক্ষা, এরকম একটা এক্সামশন তাকে দিয়েছে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝেছি। এবার আর একটা কোশ্চেন আমার মাথায় এলো, এই যে যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা অলরেডি রিটায়ার করে গিয়েছেন, তাদের যে টাকাটা কাটা হয়েছিল, সেই টাকাটা তারা ফেরত পাবেন তো পুরোটা? কোন টাকাটা? হ্যাঁ অবশ্যই ইপিএফ তাদের এর টাকাটা, হ্যাঁ ইপিএফ এর জন্য অবশ্যই, একটা করে টাকা তো তাদের কাটা হয়েছিল, হ্যাঁ এবং অবশ্যই তার তারা, সঙ্গে গভর্নমেন্টেরও একটা কিছু কন্ট্রিবিউশন ছিল। হ্যাঁ সমপরিমাণের টাকাটা একটা, ওই তো বললাম, বিভিন্ন পার্টে হ্যাঁ, যায়, সেটা খানিকটা বুঝতে পারছি। সেভিংসে যায়। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, যেটা সেভিংসে যাচ্ছে পেনশন ফান্ডেরটা না হয় পেলো না, কিন্তু যেটা সেভিংসে যাচ্ছে সেটা। সেভিংসের তো টাকা সে সম্পূর্ণই তুলে নিতে পারে, পেনশন ফান্ডেরও কিছু রেখে সে তুলে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা। তার কারণ হচ্ছে এই জন্যই, সব তুলে নিলেও সমস্যা নেই, কিন্তু তাহলে একটু জটিলতা হয় কি, তার অ্যাকাউন্টটা তো ক্লোজ হয়ে যায়, যেহেতু যাতে অ্যাকাউন্টটা কারেন্ট থাকে, কারণ যখন তার পেনশনটা ঢুকবে, সেক্ষেত্রে তো তাকে আবার অ্যাকাউন্ট বানাতে হবে ব্যাকলগ, অনেক। ওই ব্যাকলগ চালু হলে তখন ওই অ্যাকাউন্টটা যাতে তখন ক্লোজ না থাকে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, হ্যাঁ। পেনশন অ্যাকাউন্টের একটা, এই জন্য একটু ওটাকে রানিং তার রাখার মানে জন্য আমি একটা আমি বলা যেটা হয়। বলতে চাইছি, ধরুন সব টাকাটাই চাইলে তুলতে পারে, না চাইলে যারা অবসর নিয়ে নিয়েছে তারা তুলতে পারে, তুলতে তারা পারে। তুলতেই পারে, হ্যাঁ, আর অবশ্যই পারে। সামান্য কিছু রেখেও এবং দিতে তার পারে যাতে সঙ্গে যেটা ক্লোজ না হয়। ইন্টারেস্ট, তার সঙ্গে ইন্টারেস্টের ব্যাপারটাও থাকে, পুরো আচ্ছা, দিয়ে আচ্ছা। একটা টাকা জমে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে সেক্ষেত্রে আমরা বিষয়। সরকারের কন্ট্রিবিউশনটাও তুলতে পারছি আর কি। অবশ্যই তুলতে পারি। এখন যেমন আমরা তুলতে গেলে দেখেছি যে আমাদের যে কন্ট্রিবিউশন সেখান থেকে আমরা তুলছি। হ্যাঁ অবশ্যই, সেটাই তো তুলবো আমরা এখন, হ্যাঁ। সেভিংস ফান্ডটা আমরা যতক্ষণ না একজন রিটায়ার্ড করে ততক্ষণ পর্যন্ত পেনশন ফান্ডে হাত দিতে পারে না। একইভাবে যারা রিটায়ার করে যায়, মানে যদি পেনশনের আওতায় আসে, তখন কিন্তু সে আর পেনশন ফান্ডে হাত দিতে পারবে না। আচ্ছা। এই হচ্ছে বিষয়। কিন্তু যারা পেনশনের আওতায় আসছে না, অর্থাৎ তাদের সেই টাকাটা তারা তুলতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।